अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। অবি আর অভির লড়াই নিয়ে এখন সারা তৃণমূল দুভাগে বিভক্ত এবং ফিরোজ হাকিম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান। ওনার নজর মমতা ব্যানার্জির চেয়ারের দিকে, নবান্নের 14 তলার দিকে। ফিরোজ হাকিমের মতো লোক হচ্ছে ওই যে বলে না, মুঘল চালি গায়ে औलाद छोड़ गए। একজন নেতা যাকে আমি খুব রিগার্ড করি, আমি শুনে নিজে বিমর্ষ হলাম, আবার সেই রিপিট করছি, এটা দল সমর্থন করে না। আমরা দেখলাম যে ফিরোজ হাকিম তিনি বললেন এবার রাজ্যের ক্ষেত্রে এবং ভারতের ক্ষেত্রে যারা সংখ্যালঘু রয়েছে তাদের এবার সংখ্যাগুরু হতে হবে। কি বলবেন একজন তৃণমূল নেতার মুখে এমন কথা, একজন মেয়রের মুখে এমন কথা? আপনি যে তৃণমূল নেতার কথা বললেন না, তিনি খুব ডেডিকেটেড, লড়াকু, শিক্ষা দীক্ষাও আছে, তার ঘরেও একটা সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা ভালো কুটির আর কি ববি হাকিমের ঘর। কারণ আমি যতদূর জানি তিনি যাকে বিয়ে করেছেন তিনি ভট্টাচার্য পরিবারের মেয়ে, আমাদের বাংলার প্রখ্যাত ক্রিকেটার রঞ্জি ট্রফির। দুর্ভাগ্য যে দিল্লির চাপে বা ক্রিকেটের যে ককাস তার জন্য অলোক ভট্টাচার্য টেস্ট খেলতে পারেনি। সম্প্রীতির পরিবারের একজন মানুষ হয়ে, ছাত্র যুব আন্দোলন করা মানুষ হয়ে তিনি এই কথা কেন বললেন, এটা আমার মতো একটা রাজনৈতিক কর্মীর কাছে একটা বিরাট যন্ত্রণা এবং হতাশা। তো একটা কথা বলি, এটা নিয়ে হই হই হওয়ারই কথা, কারণ আমার পশ্চিম বাংলায় এই মুহূর্তে ভারতবর্ষে যে মৌলবাদী চিন্তাভাবনা, মব লিঞ্চিং বা জোর করে জয় শ্রীরাম বলানো বা জোর করে ধর্মান্তর করানো, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে, মধ্যপ্রদেশ, হরিয়ানাতে যেটা হচ্ছে, সেখানে সেখানে যে এনভায়রনমেন্টটা চলছে তার থেকে বাংলা এখনো অনেক আলাদা জায়গায় আছে। অ্যাট এ গ্লান্স আমি বলছি যে এই প্রতিক্রিয়ার দেনান দেয়ার দলের বক্তব্য শুনেছেন তো? কারণ দল বলেছে এই বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য, এই বক্তব্যকে দল সমর্থন করে। হয়তো বলবেন এটা গতানুগতিক কথাবার্তা, দায় এড়াবার জন্য কথাবার্তা, পেছনে তো ভোটের রাজনীতি আছে। আমি জানি যে বিজেপির নেতারা ঠিক একই মৌলবাদী চিন্তাভাবনায় বক্তব্য রাখবেন। ভারতবর্ষের নেহেরু পরিবারের এক যুবক বলেছিলেন হাম দো হামারা দো। এইটা ছিল ভারতবর্ষের বাঁচার একটা লড়াই। আজকে ভারতবর্ষ বিশ্বে চতুর্থ না পঞ্চম আজকে ভাবা লাগতো না। যদি সঞ্জয় গান্ধীর সেই বক্তব্যটাকে কার্যকরী করা হতো, যদি তদানীন্তন সময়ে এই সিপিএম সংখ্যালঘু এলাকায় গিয়ে সংখ্যালঘু মহিলাদেরকে পিনিক না দিতেন, সংখ্যালঘু মহিলাদেরকে উত্তেজিত না করতেন, যে দেখো শরিয়াতের এই আইনটাকে আজকে সঞ্জয় গান্ধী বলছেন কন্ট্রোল করতে, হামদো হামারাদো করতে। এই ঘটনা চিরকাল চলেছে, চিরকাল চলেছে বলেছে আজকে এটা চলবে আমি বিশ্বাস করি না। আমরা বলি যে সম্প্রীতির একটা পরিবারের একজন নেতা যাকে আমি খুব রিগার্ড করি, আমি শুনে নিজে বিমর্ষ হলাম, আবার সেই রিপিট করছি, এটা দল সমর্থন করে না। পশ্চিম বাংলাতে এই ধরনের রাজনীতি যারা করবে তাদের বিরুদ্ধে দল কঠিনভাবে সিদ্ধান্ত নেবে, এই আশাটা আমার আছে। মানুষ কেবলমাত্র মাতৃগর্ভ থেকে জন্মলাভ করে না, সে একটা সংস্কৃতির গর্ভ থেকেও জন্মলাভ করে। এবারে এই ফিরোজ হাকিমের মতো লোকজন যে সংস্কৃতি থেকে এসছে, এই সংস্কৃতি হচ্ছে জিন্নার সংস্কৃতি, সংস্কৃতি হচ্ছে সোহরাবর্দীর সংস্কৃতি, যে সংস্কৃতি এই কলকাতার বুকে 46 সালে গ্রেট ক্যালকাটা কিলিংস ঘটেছিল, তাদের ধারক বাহকদের সংস্কৃতি। এইবার বিষয়টা হচ্ছে কি, এরা এখনো ভাবে কোনো এক আলাউদ্দিন খিলজি বা তৈমুল্লাং ঘোড়ার পিঠে চড়ে আসবে, এবং এর সাথে এমন সময়টা খেয়াল করো কোন সময়ে এরা এই সমস্ত কথাগুলো বলছে, যখন বাংলাদেশ চলছে, হিন্দু সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন নেমে আসছে। আসলে এরা সম্পূর্ণভাবে ওই তালিবানি মানসিকতার লোক এবং সেটাই বারংবার প্রমাণিত। আমি এই ধরনের লোকজনকে একটা কথা বলতে চাই, এদের স্বপ্ন কখনো পূরণ হবে না। এই ফিরোজ হাকিমের মতো লোক হচ্ছে ওই যে বলে না, মুঘল চালি গায়ে औलाद छोड़ गए, এ হচ্ছে ঠিক তাই। এই জিনিস কখনো এখানে হবে না, কারণ হিন্দুরা হচ্ছে, সনাতনী সংস্কৃতির লোকরা হচ্ছে একটা ঘুমন্ত সিংহ। উনি যেন এই ঘুমন্ত হলদিঘাটিকে না জাগান, ঘুমন্ত সিংহকে না জাগান। কারণ এই উপমহাদেশে মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে জিন্নার মানসিকতা, এবং সেই মানসিকতা এদের মধ্যে এখনো দেখা যাচ্ছে। আমি এদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা পরে মিলিয়ে নেবেন, আমরা আমাদের জীবদ্দশাতেই দেখবেন অখণ্ড ভারত দেখে যাব। এরা যতই ধরনের কথাবার্তা বলবে তত সেই অখণ্ড ভারতের স্বপ্ন আরও বেশি বাস্তবায়িত হবে। ওই
ইতিহাস তো অনেক দূরের কথা, ভূগোলও বদলে যাবে। দেখবেন সিন্ধু নদীর 2 পার ভারতবর্ষ হবে। দেখুন, ফিরহাদ হাকিম এখন তিনি সংখ্যালঘু হবেন না সংখ্যাগুরু হবেন, না তিনি কোন ধর্ম পালন করবেন, কি খাবেন কি পড়বেন, সেগুলো সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, সেই নিয়ে আমাদের কোনো মাথা নেই। কিন্তু রাজ্যের একজন মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে এবং কলকাতার মহানগরিক মেয়র হিসেবে সংবিধানের নামে শপথ নিয়ে যখন ধর্মীয় উস্কানিমূলক কোনো মন্তব্য করে, আমি মনে করি সেটা আইনত অপরাধ এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া উচিত সবার আগে, এবং তারও আগে যেটা উচিত, ওকে কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রীর পদ থেকে সরানো উচিত। কিন্তু মমতা ব্যানার্জির সেই সাহস নেই যে ফিরহাদ হাকিমকে সরাবে। দেখলাম যে মুখ্যমন্ত্রীর তরফে এবং দলের তরফে একটা টুইট করা হলো, যেখানে বলা হলো যে ফিরহাদ হাকিমের যে মন্তব্য, সেই মন্তব্যকে নিন্দা করছে দল। কিন্তু এখনো পর্যন্ত আমরা এর আগেও যে সমস্ত নেতাদের বিরুদ্ধে আমরা দেখেছি যে পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু সেই পদক্ষেপ কেন ফিরহাদ হাকিমের বিরুদ্ধে নিলেন? সেটাই তো আমি বলছি, ফিরহাদ হাকিম কি তার দল কোনোভাবে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, শোকজ করেছে, মন্ত্রিসভা থেকে সরিয়েছে, মেয়র পদ থেকে সরিয়েছে? কারণ পারবে না। কারণ আমি মনে করি আজকের দিনে যদি মমতা ব্যানার্জির সরকারটা টিকে রয়েছে ফিরহাদ হাকিমের জন্য এক অংশে। ফিরহাদ হাকিম তৃণমূলের সংখ্যালঘু ভোটের মুখ, সেই ফিরহাদ হাকিম রাজ্যের এবার মুখ্যমন্ত্রী হতে চাইছেন এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী পদ নিয়ে মূল লড়াই ফিরহাদ হাকিম ববি হাকিমের সাথে অভিষেকের। তাই ববি আর অভির লড়াই নিয়ে এখন সারা তৃণমূল দুভাগে বিভক্ত এবং ফিরহাদ হাকিম রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চান। ওনার নজর মমতা ব্যানার্জি চেয়ারের দিকে, নবান্নের 14 তলার দিকে, এটা পরিষ্কার হয়ে গেছে।